নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ইডি সিবিআই তৎপরতা এ রাজ্যের নতুন নয় এবং গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির পর এবার ১০০ দিনের কাজে ইডির তদন্ত। আজ সকাল থেকেই ৬ জায়গায় ইডি হানা। শুভেন্দুর অ্যাকশন বলার পরের দিন থেকেই ইডির এই তৎপরতা জানিয়ে সরব শাসক দল। এইসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএমের পক্ষ থেকে চন্দন চ্যাটার্জি রয়েছেন, প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু কর রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং তৃণমূলের পক্ষ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি। মঙ্গলবার সেই তালিকায় যোগ হলো আরও একটি। লোকসভা ভোটের আগে ১০০ দিনের কাজ সহ নানা প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। এই নিয়ে রেড রোডে ধর্নাও দিচ্ছে তারা। এই আবহে মঙ্গলবার কার্যত রাজ্য জুড়ে অভিযানে ইডি। সল্টলেক, বহরমপুর, ঝাড়গ্রাম, চন্দননগরের বিভিন্ন ঠিকানায় আচমকা হানা। এই প্রথম ইডির নজরে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। ধনিয়াখালী, বেলডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় দায়ের হয়েছিল ৫টি মামলা। রাজ্য পুলিশের দায়ের করা সেই মামলার সূত্রেই তদন্তে ইডি। মঙ্গলবার সকালে সল্টলেকে অভিযান চালায় ইডি। ঝাড়গ্রামের বাছুরডোবায় ডব্লিউবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। বহরমপুরে নোডাল অফিসার সঞ্চয়ন পানের বাড়িতেও যায় ইডি। চন্দননগরের হরিদ্রাডাঙ্গায় সন্দীপ সাধুখা নামে এক নির্মাণ সহায়কের বাড়িতে হানা দেয় ইডি। এর মধ্যে ঠিকানা বিভ্রাটে ইডি। ভুল করে চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমে হানা দেয় ইডি, পরে তা শুধরে নিয়ে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছয় এজেন্সি। সোমবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর শুভেন্দুর অ্যাকশন মন্তব্যের পরদিনই ইডি অভিযান ঘিরে তরজা তুঙ্গে। उन्होंने मुझे बताया, शुभेंदु अधिकारी एज ए लीडर ऑफ ऑपोजिशन, अपना जो लेटर हेड पैड है उसमें आप कल ही तुरंत भेज दीजिए मेल में कॉम्प्लेन, योर सेड मैटर इफ ट्रू फाउंड आई विल टेक अप्रोप्रिएट एक्शन উইথ ইন স্টিপুলেটেড পিরিয়ড। লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা অমিত শাহর সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয়। তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা, এই যে এজেন্সি তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল, এ তো বোঝাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী অ্যাকশন বলছে, আর অ্যাকশন শুরু হয়ে যদি হয়ে যায় তাহলে শুভেন্দু অধিকারী পাওয়ারফুল লোক, এরকম কোনো বিষয় নয়, পুরো বিষয়টাই কাকতালীয়। এদিনের অভিযান ঘিরেও চাপানুতোর চরমে। 70% জব অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, 50% বিডিও, 8-10টা ডিএম। এটা হচ্ছে ব্যুরোক্রেসির পার্ট। ব্যুরোক্রেসির বাইরে তৃণমূলের মানরেগার সুপারভাইজার থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পর্যন্ত, কৃষ্ণ কল্যাণী পর্যন্ত এই স্ক্যামের সঙ্গে যুক্ত। যে ভুয়ো জব কার্ড, এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কত এগিয়ে, সেখানে এজেন্সি যাচ্ছে না আর বেছে বেছে পশ্চিমবঙ্গে আসছে। তো এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন্দ্র টাকা না দিলে ১০০ দিনের কাজের ২১ লক্ষ শ্রমিককে বকেয়া মেটাবে রাজ্য। তার প্রস্তুতি শুরু হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের ভিত্তিতে সর্বত্র বকেয়া তথ্য যাচাইয়ের। ভুয়ো জব কার্ড ও ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক করা হয়েছে বিশেষভাবে। ১০০ দিনের প্রকল্পে কোনো শ্রমিক আসল কি না প্রমাণ না করা গেলে তার তালিকায় লিখতে বলা হয়েছে তথ্য যাচাইকারীদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার সব কিস্তি পাওয়ার পরেও বাড়ি তৈরি না হলে তা তালিকায় লিখতে বলা হয়েছে। শ্রমিকের কেবলমাত্র আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখতে বলা হয়েছে। বঞ্চনার অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে সুর এবার সপ্তমে তুলেছে তৃণমূল। আবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিজেপি। এই আবহে নতুন মাত্রা যোগ করল ১০০ দিনের কাজের প্রকল্পে ইডির তদন্ত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি কেয়ার কাছেই শুরুতে আসবো। কেয়া, যেদিন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছেন তার পরের দিন ইডি ১০০ দিনের দুর্নীতির তদন্তে আসছে, সবটা কাকতালীয়। এর আগেও আমরা দেখেছি যে বারবার এরকমই সমস্ত সমাপতন, সেই সমাপতনকে রেফারেন্স করে নিয়ে শাসক দল শান দিয়েছে যে আসলে গোটাটাই খুব পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত।
যদি এটাই হয় তাহলে তো শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে দুর্নীতির মাথায় যারা রয়েছে, অর্থাৎ হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি, তাদেরকে গ্রেপ্তার করা হোক। সেটা তো হচ্ছে না। আসলে সেটা শুভেন্দু অধিকারী নিজেই তো এক্ষুনি বললেন, আপনাদের প্রতিবেদনে গ্রেফতার তো দেখলাম। এত সহজ ব্যাপার না, গ্রেফতার আরে আপনি করলে বলছেন বা তার আপনার কিছু প্রতিবেদনে গ্রাউন্ডস যেটা থাকা দরকার। বিরোধীরা যেটা বলছে শুভেন্দু অধিকারী যাই বলছে সেটাই নাকি তদন্তকারী সংস্থা করছে, তাহলে তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা যারা ছোটখাটো কর্মী রয়েছে আমরা প্রত্যেকেই বলছি যে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি যারা কিনা দুর্নীতির একদম মাথায় রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক। সেটা তো হচ্ছে না। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দুর্নীতি হয়েছে, এখন দুর্নীতি তদন্ত যখন শুরু হয়েছে ওদের যেন কোনো প্রকারণে একটা যে কোনো, সেটা কনস্পিরেসি চক্রান্ত হতে পারে, সেটা হতে পারে যে কত নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে তৃণমূল কংগ্রেস, এইরকম একটা খুব মন গলিয়ে দেওয়া এরকম একটা যাত্রাপালা তারা এখন দেখাতে চাইছেন। আসলে তো তা নয়। আসল কথাগুলো বলুন যে দুর্নীতি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। আসল কথাগুলো বলুন যে 4টে জেলায় পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং এই রাজ্য সরকার দুর্নীতির জেরে ফাইন দিয়েছেন কিনা। 4 কোটি টাকা। কার টাকা? দুর্নীতি করেছে তৃণমূল, টাকা গেছে তৃণমূল নেতাদের ঘরে, আর ফাইন দিয়েছে আমার আপনার আমাদের 24 ঘন্টা দর্শক যারা রয়েছেন প্রত্যেকের টাকায়। এখন এই কথাগুলো বললে হবে? মাননীয় বিরোধী দলনেতা স্পষ্ট বলে দিলেন, উনি বলেছেন যে হ্যাঁ আমি চাই তদন্ত হোক, তদন্তকারী সংস্থা আপনারা চিঠি পাঠান, যদি দেখি এটার মেরিট আছে আমরা তদন্ত করবো। ইতিমধ্যে তো তদন্ত হচ্ছেও। এটা কি প্রথমবার যে মনরেগা নিয়ে তদন্ত হচ্ছে? এর আগেও তো এসেছিল মনরেগা তদন্তকারী একটা দল এসেছিল, তারা এসে তদন্ত করে গেছেন এবং সেই সময় যে ফাইনটার কথা বললাম সেগুলো হয়েছে। সেই সময় দেখেছি যে রাত্রের অন্ধকারে পঞ্চায়েতের আলো জ্বালিয়ে কাগজ কি করা হয়েছে আমি জানি না, এরকম অভিযোগ উঠেছিল, কাগজগুলো নষ্ট করা হচ্ছে। তো আমরা দেখেছি সেই এই ভদ্রলোকের নাম অমল আচার্য বেচারি, তিনি মারা গেছেন 2015 সালে। কষ্ট করে তাকে এসে 2020 পর্যন্ত মাটি কেটে যেতে হয়েছে। এটা কি আমরা দেখিনি? আমরা দেখেছি যে বলা হয়েছে রাস্তা, কিন্তু কিচ্ছু হয়নি, সেখানে শুধুমাত্র ওই একটা নতুন করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। দুর্নীতি হয়েছে, গরিবের টাকা মারা হয়েছে এবং সেই গরিবের টাকা মেরে তাদের কোনো হিসেব দেওয়া হয়নি। এই 23 লক্ষ ভুয়ো জব কার্ডের টাকা কার অ্যাকাউন্টে গেছে, কার কাছে গেছে, 25 কার কাছে গেছে, 75 কার কাছে গেছে, এই হিসেব হওয়ার দরকার। তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, যে 100 দিনের কাজের ক্ষেত্রে বঞ্চনার দাবি নিয়ে বারবার তোমরা ধর্ণা দিচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন, দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন যারা বঞ্চিত তাদের সঙ্গে নিয়ে, সেই 100 দিনের দুর্নীতিতে এবার ইডি। আমার তো কেয়াদির বক্তব্যটা শুনছিলাম এবং শুনতে শুনতে মনে হলো আমি অনেকটা বঞ্চিত, কারণ কেয়াদি ভাগটা পেল এই 100 দিনের দুর্নীতির টাকার, কিন্তু আমি ভাগটা পেলাম না কেন, এটা নিয়ে আমার প্রশ্ন। কি বলছেন? এই দুর্নীতির 100 দিনের দুর্নীতির টাকার ভাগটা কেয়াদি পেল, আমি কেন পেলাম না? আমি শেষ করতে দিই। আপনাদের সরকার, আমি সেটাই বলছি। জিটিএটা বলবো না কেয়াদি আমি জিটিএতে কত ভাগ পেয়েছিলেন? আমি পেয়েছি। জিটিএ পেয়েছে সব বলুন তাহলে আজকে হয়ে যাক। আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। আমি আসছি যে প্রশ্নে এই শোতে হয়ে যাক বলে দিন। সেই নিয়োগটা হয়েছে কিনা সেটা নিয়ে আমি আসছি প্রশ্ন। আমি কেন বলছি কেয়াদি পেয়েছে আমি পাইনি। ভাবুন আজকে বাংলায় 100 দিনের কাজে তুমুল দুর্নীতি, কিন্তু আমরা কিভাবে বিজেপিকে সেটিং করেছি, তারপরও কেন্দ্রীয় সরকার বারবার বাংলাকে 100 দিনের কাজে 1 নম্বর দিচ্ছে। আমরা বাংলায় দুর্নীতি করেছি, তারপরও ভাবুন যে আমাদের সঙ্গে এই বিজেপির যে কেয়াদিদের মানে আন্ডারগ্রাউন্ড কি পরিমাণ সেটিং হতে পারলে। তবে কেয়াদি পয়সাটা ভাগটা নিয়ে আজকে বলছে টিভিতে এসে বক্তব্য রাখছে, যদি পাশের বক্তা এক্ষুনি সেটিংটাকে নিয়ে অন্য কথায় চলে যাবে, আমি সেই কথা আপনাকে পরে আসছি। কিন্তু আপনি বাংলার মানুষকে যে দিগ্ভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, আজকে কেয়াদিরা এখানে বারবার দুর্নীতি করছেন। কোন সময় করছেন? যখনই ইলেকশন আসবে সেই সময়টা জুড়ে। আজকে লজ্জা লাগে আপনাদেরকে? আজকে যখন 2024-এর আগে বাংলা তথা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে প্রশ্ন করছে যে 2014 সালে 1 দিন বলেছিলেন 15 লাখ বলেছিলেন দেবেন, 2 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন, কই 2024-এ সেই কথাটা বলছেন না? 1000 বছরের স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী, আমিও বাঁচবো না, আমার 100 পুরুষ পরেও বাঁচবে না। আজকে তার ভিত্তি নাকি শুরু করছেন। আজকে কি একবার ধর্মের আফিমে দেশকে বোঝাচ্ছেন, একবার ভাবছেন ধাপ্পাবাজি করছেন, একবার মেইন পয়েন্ট অফ ইস্যু চাকরি নেই। ক্ষুধার সূচকে ভারতবর্ষ পাকিস্তান, নেপাল, বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে। দেশটা বিক্রি হয়ে যাচ্ছে। যা প্রতিশ্রুতি 14 বা 19 দিয়েছিলেন নেই। আজকে বলছেন যে আমরা 400 পার করব, এমন কিছু আনবো। আমার তো স্বপ্ন থেকে ভাবছি আমি বিজেপি করবো। কি করবেন? আজকে হয়তো আমি চারটে এখান থেকে রেগুলার আমি ডেলি প্যাসেঞ্জারি করতে পারবো, কালকে হয়তো বলবেন যে আমি জল দিয়ে আমার গাড়ি চলবে। আজকে যেরকম ধাপ্পাবাজি
এই বিজেপি নেতারা করছেন যেরকম ধাপ্পাবাজি এটা বলবেন না প্লিজ, লজ্জা দেবেন না এই ব্যাপারে। আমরা আপনাকে ধাপ্পাশ্রী দিলাম, এই বিষয়ে আমি আপনাকে ধাপ্পাশ্রী দিলাম, এই বিষয়ে আমাকে প্লিজ লজ্জিত করবেন না ভাই তৃণাঙ্কুর। আমি ধাপ্পাশ্রী এই উপাধিটা তৃণমূলকে দিতে চাই, কারণ তৃণমূল ধাপ্পা দিচ্ছে, তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। 21-এর পর থেকে পার্থর বাড়িতে, পার্থর প্রেমিকার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, আর বলছে লজ্জা করছে না। লজ্জা আপনাদের করছে না। আর এরপরেও মুখ্যমন্ত্রী তিনি স্টেজে প্রান্ত থেকে প্রান্ত বলছে বিজেপি কি করছে, বিজেপি কি করছে। আগে বলুন কত টাকা চুরি করেছে, আগে বলুন পার্থ কত টাকা চুরি করেছে, আগে বলুন। আমি বলতে পারবো না দিদি, আপনারা বলুন না, আপনারা তুলে রেখেছেন, আপনারা বলুন কেন তুলে রেখেছেন, আমরা তো বলছি আপনি বলুন কেন তুলে রেখেছেন, কি অভিযোগে তুলে রেখেছেন, সব জায়গায় দুর্নীতি হয়েছে, আপনার কেন্দ্রীয় এজেন্সি কেন সেটা বলতে পারছেন না? সেজন্যই বললাম কে আসবো, তৃণাঙ্কুর আসবো, আমি অভিষেকের কাছে আসবো, কারণ আমরা দেখেছি অভিষেক গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা কাল এটা নিয়ে আলোচনাও করছিলাম আপনার রায়ে, কাল খুব ইন্টারেস্টিংলি যখন দুর্নীতি প্রসঙ্গ তিনি তুললেন লোকসভায়, সেই সময় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী, যে অধীর রঞ্জন চৌধুরী বারংবার এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে শান দিয়েছেন, এতটাই দিয়েছেন যে এ রাজ্যে জোট না হওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরীকেই দুষেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এহেন অধীর রঞ্জন চৌধুরীকে সম্বোধন করে বললেন যে অধীর রঞ্জন বাবু, আপনি বাংলা থেকে এসেছেন, আপনি তো সেখানে কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল দেখেছেন। এবার 100 দিনের দুর্নীতিতে ইডি, আবার ওদিকে আমরা দেখছি যে কংগ্রেস, জয়রাম রমেশ থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা, তারা ইডি সিবিআই তাদের অতি সক্রিয়তা তাই নিয়ে সরব। এই বিষয়ে তোমাদের স্ট্যান্সটা কি? আমরা সত্যি বিশ্বাস করতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় কোনো দুর্নীতি হয়নি, সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যা রিপোর্ট পেয়েছি এবং যা নথি জমা দেওয়া হয়েছে, বীরভূমে, শুধু বীরভূমে যে পরিমাণ পুকুর কাটা হয়েছে মানরেগাতে, পুরো বীরভূমটা জলে চলে যাওয়ার কথা। সমস্যাটা এইখানটাতে আমরা সত্যিই বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য ব্যাপার যে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা জমা দেওয়া হয়নি। ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আমি জমা দেবো না বা তৃণাঙ্কুর জমা দেবে না, সেটা জমা দেওয়ার জন্যে আমার গ্রামোন্নয়ন দপ্তর বলে একটি দপ্তর আছে, তারা জমা দেয়নি। কিন্তু দুর্ভাগ্যটা ব্যাপার হচ্ছে যে এই পুরো আলোচনার ভেতর আমরা যেটা খুব কনভিনিয়েন্টলি এড়িয়ে গেলাম, তৃণাঙ্কুর বলল বিজেপি চোর, বিজেপি বলল তৃণমূল চোর, মাঝখান থেকে যারা আমার খেটে খাওয়া মানুষ তারা কিন্তু টাকাটা পেল না, তাদের ন্যায্য টাকাটা আটকে থাকলো। এখানে জাস্ট আমি কয়েকটা পরিসংখ্যান দিতে চাই। 11ই ডিসেম্বর 2023 লোকসভায় দাঁড়িয়ে সাধ্বী নিরঞ্জনা, যিনি আমার গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলছেন 7.5 লক্ষের একটু বেশি ফেক জব কার্ড বাতিল হয়েছে, তার ভেতর 3 লাখের কাছাকাছি শুধু উত্তরপ্রদেশে। আমার প্রশ্নটা, এই 25 লাখ শুধু পশ্চিমবঙ্গে ফেক জব কার্ডটা সত্যি, নাকি সাধ্বী নিরঞ্জন যে কথাটা বলেছে সেটা সত্যি? এটা জানা প্রয়োজন, শুধু অভিযোগ করলে হবে না, এটা জানা প্রয়োজন এমপিতে 75% মনরেগার টাকা কেন আনইউটিলাইজ থাকে, এটা জানা প্রয়োজন। কারণ এই মনরেগাটা, যেটা সরকার বলছে এটা একটা ডিমান্ড ড্রিভেন, মনরেগাটা সেই মানুষগুলোর জন্যে যারা সাধারণভাবে শ্রমের মূল্য পান না, তাদের জন্যে। আমার কাছে এটাও প্রশ্ন, যদি উত্তরপ্রদেশে এত ভালো কাজ হয়ে থাকে, না আমি বাংলাকে বেল আউট করছি না, কিন্তু উত্তরপ্রদেশে যদি এত ভালো কাজ হয়ে থাকে, আজকে যদি আমরা সুইগি থেকে, জোম্যাটো থেকে শুরু করে আমার পাড়ার ওলা উবেরটা কেন উত্তরপ্রদেশের ভূমিপুত্রদেরকে এখানে এসে আমার মতো একটা অর্থনীতিতে বন্ধা রাজ্যে এসে কাজ করতে হচ্ছে? এই প্রশ্নটা আমি করব, এই প্রশ্ন আমি এখানে দাঁড়িয়ে করব যে সেকশন 27 অনুযায়ী মনরেগার ফান্ড আপনি বন্ধ করতে নিশ্চয়ই পারেন। ভোটের 2 মাস আগে আপনার ঘুম ভাঙলো, ইয়ার কি হচ্ছে? এই কুম্ভকর্ণেদের দায় তো নিতে হবে। চন্দনদা আসবো এক সেকেন্ড। তৃণাঞ্জন খুব ভালো একটা কথা বলেছে এবং প্রমাণ, তৃণাঙ্কুর সরি মাফ করবেন, যে হাম তো ডুবেঙ্গে সনম তুমকো লেকেই ডুবেঙ্গে, এ প্রমাণ করেই ছাড়লো। মানে বিজেপি কেও নিয়ে ডুববে, সঙ্গে বিডিও, সুপারভাইজার, যারা যারা পঞ্চায়েতে কাজ করে এদেরকেও নিয়ে ডুববে। আপনি মডেলটা দেখুন, যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকটা জায়গায় শিক্ষা এফআইআর হয়েছিল, যারা আইনিভাবে চাকরি পেতে চেয়েছিল তারা গিয়ে এফআইআর করলো, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এই রেশন চুরিতে এফআইআর অলরেডি হয়েছিল কিছুদিন আগে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এই 100 দিনের কাজে এফআইআর 2020-22 সালে হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, এখন
ইডি গিয়ে ঢুকেছে। ফলে এরা একটা প্ল্যান করে নিয়েছে যে হাম তো ডুবেঙ্গে সানাম তুমকো লেকে ডুবেঙ্গে, শুধু তৃণমূলকে সবাই চোর চোর বলছে, এটা দেখতে খারাপ লাগছে, তৃণমূল তার সঙ্গে সরকারি অফিসার বিজেপি সবাইকে যুক্ত করে নিয়েছে। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মমতা ব্যানার্জিকে কে বলেছিল যে এই 50 লক্ষ চিঠি নিয়ে দিল্লি যেতে, 3 লক্ষ ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে গিয়ে সবাই তো যেতে পারত। আর বহুদিন ধরে আমরা এই একই কথা বলছি, শ্বেতপত্র প্রকাশ করতে অসুবিধা কি, কত টাকা পাওনা কত টাকা দিয়েছে, আজ পর্যন্ত কোনো শ্বেতপত্রের গল্প আপনি শুনেছেন? আপনি শোনেননি। তৃতীয় হচ্ছে মানরেগাতে পরিষ্কার আইনে বলা আছে, মানরেগা একটা আইন যে বেআইনি কাজ করলে এফআইআর করা হবে। আজ পর্যন্ত কোনো এফআইআর সেন্ট্রাল গভর্নমেন্টও করেনি, স্টেট গভর্নমেন্টও করেনি। কিন্তু চুরিটা হলো দুরকম ভাবে, এখন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বপি আপনি বুঝুন, বলছে টাকা পাইনি, দেখুন গোল গোল করে দেখানো হচ্ছে, কিন্তু এর দুটো ভাগ। এক, কিছু লোক যারা কাজ করেছেন, প্রকৃত কাজ করেছেন 100 দিনের, তারা টাকা পাননি, এটা একটা। আর দ্বিতীয় আরেকটা অভিযোগ আসছে যে কাজই করেনি তার নামে জব কার্ড তৈরি হয়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়ে টাকাটা তুলে নেওয়া হয়েছে। তাহলে এই দুটোকে মেলালে কি দাঁড়াচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 21 লাখ, পেলেন কোথা থেকে? এসওপি তো তৈরি হয়েছে আজকে, যতদূর সম্ভব আজ বিকেলবেলা নবান্ন থেকে এসওপির সার্কুলার বেরিয়েছে। তাহলে এসওপি তৈরি হওয়ার আগেই উনি 21 লাখের লিস্টটা কোথা থেকে পেলেন? যারা টাকা মেরে দিয়েছে তাদের, না যারা পাবেন তাদের? ফলে এখানে একটা অস্বচ্ছতা তৈরি করছেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই যে জব অ্যাসিস্ট্যান্ট, বিডিও, সুপারভাইজার যারা ছিলেন, এরা তো সবাই তৃণমূলের কর্মী নন, কিন্তু কি সুকৌশলে এই টাকা মারার জন্য তৃণমূল কংগ্রেস এদেরকে এদের দলে যোগ করেছে। চতুর্থ, এই যে সিএজি রিপোর্টের কথা হচ্ছে, আপনি শুনলে অবাক হবেন, সিএজি রিপোর্টে 2016 থেকে 2021 পর্যন্ত 1 লক্ষ কোটি টাকা মমতা ব্যানার্জির সরকার খরচ করেছেন বিভিন্ন এনজিও গুলোকে দেওয়ার জন্য। প্রত্যেক বছর 2016-17 15,941 কোটি টাকা। কার টাকা? কোথায় দিয়েছেন? কোন এনজিওতে? আমরা খবর নিয়ে দেখছি এগুলো আরএসএস ঘনিষ্ঠও আছে, তৃণমূলের নেতাদের এনজিও আছে 2020-21 পর্যন্ত। আর উল্টো দিকে আপনি পৌরসভায় দিয়েছেন 23,000 কোটি টাকা, আপনি পঞ্চায়েতে দিয়েছেন 65,000 কোটি টাকা এই গত 5 বছরে। সিএজি রিপোর্টে কেন এই কথা উল্লেখ করা হচ্ছে না বাইরে? কারণ এই টাকাগুলো কারা কারা পেয়েছিল আমি সামনে এখানে বেরিয়ে একটু আসবে। আসবো শান্তনু করের কাছে। শান্তনু বাবু, যে আমরা দেখতে পাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং যে অফিসারদের বাড়িতে মূলত হানা হয়েছে, যে 6 জায়গায় হানা হয়েছে, যার মধ্যে যেমন WBCS অফিসার রয়েছেন, নোডাল অফিসার রয়েছেন, নির্মাণ সহায়ক রয়েছেন। এটা কতটা ইন্টারেস্টিং? মৌপিয়া, একটা জিনিস প্রথমেই আমি বলে দিই যে এই যে অফিসারদের বাড়িতে ইডি যেটা হানা দিয়েছে, সেটা প্রাথমিকভাবে যাদের নাম বা সই বা ফরওয়ার্ডিং লেটার পাওয়া গেছে। কিন্তু একটা কথা আছে, কান টেনে মাথাটা আনার জন্যে কান ধরে টানি হবেই। আসলে এই যে আমাদের এই যে মনরেগা অ্যাক্ট, যেটা 2000, সবাই জানেন 2000, আমাদের এখানে যারা এসছেন সবাই নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন যে 2005-এ এসেছিল, 2006 থেকে মনরেগাটা এলো। মনরেগার আগে কিন্তু এই মনরেগা আসার জন্য কি হলো, আগে কিন্তু প্রকল্প ছিল, এরকম নয় যে প্রথম আমরা কাজের প্রকল্প চালু করলাম। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প ছিল, গ্রাম স্বরোজগার যোজনা ছিল। এবার সবগুলোকে বলা হলো এই মনরেগার, আমরা এই মনরেগাতে কভার হয়ে যাবে। তখন প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে তাদের পুরো ওই আইনের, তার এখনও আছে আইন, কিন্তু প্রতিটা সরকার তারা জানতেন যে আমাকে কি কি জিনিসগুলো রাখতে হবে। এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, যেটা আজকে বলা হচ্ছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। ইউটিলাইজেশন সার্টিফিকেটের শুধু নয়, তার কারেসপন্ডিং ডকুমেন্টস কী কী হবে, সেকশন 17-তে যদি কেউ দেখেন পরিষ্কার বলা আছে, ওখানে সেকশন 17-তে পরিষ্কার দেওয়া আছে, ওখানে আপনাকে এমবি বুক রাখতে হবে, মেজারমেন্ট বুক রাখতে হবে, বিল রাখতে হবে, ভাউচার রাখতে হবে, তার যে অর্ডার রাখতে হবে এবং অ্যাকাউন্টসে। তো এইগুলো শুরু থেকেই যখন কোনোভাবে মেনটেন হচ্ছিল না, আমার যেটা মনে হয়েছে যে এই কেস আজকে যেটা ইডি করলো বা যখন হলো, এটা অনেক দেরি হয়ে গেছে। দেখুন 2021-22-এ যে এফআইআরগুলো বিভিন্ন থানায় হয়েছিল, সেগুলো কিন্তু ব্যক্তিগত লেভেলে, যে আমি পাইনি ও পেয়েছে, এই রকম ব্যক্তিগত লেভেলে এফআইআর হয়েছিল, পুলিশও সেইগুলোকে সেইভাবে ফেলে রেখে দিয়েছিল। এখানেও আমি বলবো ইডির একটা হ্যাটস অফ টু ইডি, যে এতদিন পরে ওরা ওইগুলোকে খুঁজে বের করেছে, যে ধনিয়াখালীতে কোথায়, বেলডাঙ্গাতে, ঠিক আছে এফআইআরগুলো দিয়ে কেস হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস আমার অবাক লেগেছে যে 2022-এ, 21-এ, 23-এ এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল যে লোকগুলো মারা গেছে 2016, 17, 18, 19 তাদের নামে পয়সা উঠেছে। যেখানে গ্রামের রাস্তা বা পুকুর জেসিবি দিয়ে কেটে, জেসিবি ইউজ হয়েছে, সেখানে দেখানো হয়েছে লোক, বা যেখানে আদৌ রাস্তা হয়নি, পুকুর হয়নি, সেখানে দেখানো হয়েছে। তো এই যে রস্টারগুলোতে আঙুলের ছাপ বিভিন্নভাবে, এই জিনিসগুলো পরিষ্কার ছিল কিন্তু 2021-22-এ। তখনই কেস হওয়া
আমার মনে হয় যেটা সেই লেভেলেই, কারণ সেকশন 27 যেটা সেকশন 27 যে ওই মনরেগা অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে ওয়েন এভার সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভ এনি কমপ্লেন রিগার্ডিং মিস ইউটিলাইজেশন অফ ফান্ড ইট দ্যাট ইমিডিয়েটলি উইথ সাম নোডাল এজেন্সি এজেন্সি দ্য ম্যাটার ক্যান বি ইনভেস্টিগেটেড। তো তখনও এটা হতে পারতো, হলে হয়তো, কারণ আজকে দেখুন কি হবে, আজকে ঠিক আছে ইডি করছে, ইডি তো মানি লন্ডারিং এর করবে, কিন্তু মেন ইনভেস্টিগেশনটা হয়তো পরে সিবিআই কেও আসতে পারে, তখন কি হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো ডেস্ট্রয় হয়ে যাবে, এমবি বুক পাওয়া যায়নি, মাস্টার রোল ডেস্ট্রয়েড, আজকে এভিডেন্সের একটা বিশাল জিনিস কিন্তু এতদিনে শেষ হয়ে গেল। আমার শুভময়দার কাছে এখানে জিজ্ঞাসা, শুভময়দা এই 100 দিনের কাজটা যদি দেখি, এটা 100 দিনের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি 5টা দুর্নীতির সঙ্গে এর একটা মৌলিক ডিফারেন্স রয়েছে, কারণ এই 100 দিনের কাজে বঞ্চনা নিয়ে আমরা এ রাজ্যের শাসক দলকে একটা অন্য মাত্রায় আন্দোলন করতে দেখেছি। স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন, কলকাতায় ধর্ণা হচ্ছে, দিল্লিতে ধর্ণা হচ্ছে, সে হেন 100 দিনের কাজে এবার দুর্নীতির অভিযোগে ইডির প্রবেশ, আপনি এটাকে কিভাবে দেখছেন? ওই যে 100 কাজে তৃণমূল আর বিজেপির হুসধাপ্পা খেলা আবার শুরু হয়ে গেল। তবে এটার আগে একটা কথা বলতে হয়, এই তৃণমূল আর বিজেপির সমালোচনা তো করতেই হবে, কারণ তারা শাসক দলে আছেন। আমি শুধু দুজনের নাম দিয়ে শুরু করি। আমাদের রেলের যে মন্ত্রী, আমাদের গোটা দেশের অশ্বিনী বৈষ্ণব, এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দেখুন, এই দুজন কিন্তু তারা তাদের মতন কাজ করছেন, প্রতিদিন তাদের নিয়ে আমরা আলোচনা শুনি না, এবং মোটের ওপর কেন্দ্র এবং রাজ্যের দুটো মানুষ যাদের হয়তো নীতির ভিত্তিতে তাদের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাদের কাজের মধ্যে অস্বচ্ছতা খুব একটা এখনো আমরা কেউ জানি না। আর অন্যদিকে ওই একই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রী, তাদের কাজের মধ্যে এমনই অস্বচ্ছতা যে এতগুলো গরিব মানুষ 100 দিনের কাজের টাকাটা দিনের শেষে পাচ্ছেন না, এবং সেই হুসধাপ্পা খেলা শুরু হয়ে গেছে, যেখানে সমনামী আরেকজনের বাড়িতে চলে যাচ্ছেন ইডি, গরিব মানুষের কাছে টাকা পৌঁছচ্ছে না, ইডি পৌঁছে যাচ্ছেন, টাকা পৌঁছচ্ছে না। 2004-এর ইউপিএ সরকার, অবশ্যই তখন বেথাতে দাঁড়িয়ে থাকতেন বামপন্থীরা, তারপর তো তারা নিজের পায়ে কুড়ুল মেরে কালিদাসের যা যা প্রমাণ করার সব করে দিয়েছেন সেই সরকার থেকে বেরিয়ে। কিন্তু সেই সময় যেটা হয়েছিল, সারা দেশের মানুষ কাজের অধিকার এবং তার বিনিময়ে একটা পারিশ্রমিকের অধিকার। তারপর সেই হিসেবে বাঁকুড়ার পুকুর প্রশান্ত মহাসাগরের থেকে বড় হয়ে গেল কিনা এই আলোচনাগুলো উঠছে, মানেই হচ্ছে যে স্বামীনাথন কমিশনের সময় কৃষকদের জন্য যে কথাগুলো বলা হয়েছিল বা মানুষের জন্য যে কথাগুলো বলা হয়েছিল, কেন্দ্র এবং রাজ্যের সেই মন্ত্রীরা সেই জায়গাটা নিজেদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে করে উঠতে পারছেন না। অর্থাৎ মূল কথা হলো যে যারা শাসক, সেই শাসক দু জায়গারই, কেন্দ্র এবং রাজ্যের, 100 দিনের কাজ নিয়ে তাদের যতটা সমব্যথী হওয়া দরকার ছিল, তাদের তো দলেই এই দুই শাসকের কাছে এমন অনেক মন্ত্রী আছে যাদের সঙ্গে আপনার নীতির মিল না থাকলেও তারা দেখবেন তারা দিনরাত কাজ করছেন রাজ্যের জন্য বা দেশের জন্য, কিন্তু যে জায়গাগুলো গরিব মানুষের দরকার এবং সেখানে ততটা কর্মঠ মানুষ বা দায়িত্ব কেউ কাজ করছেন না, ভুগছে গরিব মানুষ। এই দুটি দলকে আয়নার সামনে দাঁড়াতে হবে, দেখতে হবে কাদের দোষে গরিব মানুষ টাকা পাচ্ছেন না। আমার এখানে প্রশ্ন কে আছে, আসলে এই গরিব মানুষ যারা টাকা পাচ্ছেন না তাদের ন্যায় দেওয়ার জন্য এই সমস্ত তৎপরতা, নাকি ভোটের আগে রাজনীতির জন্য? 100% ভোটের আগে রাজনীতি জন্য নয়, মানুষকে ন্যায় দেওয়ার জন্য। না না না, আমি আমারটা, ভাই আমাকে বলতে দাও। আরে তোমরা তো এমনিতেই বলতে দাও না, আর এখানে আমারটা আমার মতন করে বলতে দাও না। ঘটনাটা হচ্ছে, যতই তৃণমূল কংগ্রেস বলুন না কেন যে বিজেপি, উনি যেটা বললেন এতদিন কেন বলেননি, হঠাৎ 24-এ দোরগোড়ায় না, 21-এর পরে তো আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির বাড়ির বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা। আমরা তো দুর্নীতি নিয়ে সরব হয়েছি 21-এর আগেও। দুর্নীতি এই রাজ্যে হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, আমরা বলেছি, এখন তো প্রমাণ চোখের সামনে এসছে। আর এই যেটা শুভাশিস বাবু বললেন, আমি ওর প্রতি মানে যথেষ্ট সম্মান রেখেই বলছি, আপনি বিজেপিকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন, যারা চুরি করেনি, যারা চুরি করেছে তাদের বলুন, নাকি তাদের পশ্চিমবঙ্গে শুধু তাদের দিকে আঙুল দাগতে আপনার ভয় করছে? বিশেষ যেরকম ভাবে এই রাজ্যের বাইরে থেকেও বেশ কিছু বিচারকদের ভয় করে যে পশ্চিমবঙ্গের কিছু কেস আমরা নেব না, যে নিজেদের রিক্লুজ করে নেওয়া হয়। আমার বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস
তাবড় নেতারা তারা বারে বারে একটাই কথা বলছেন যে আমাদের সঙ্গে এই ভেন্ডেটা পলিটিক্স হচ্ছে, এই প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। আর আমরা বলছি প্রতিহিংসামূলক আচরণ করছেন সেই সব গরিব মানুষদের সঙ্গে যাদের টাকা আপনারা কেটে নিয়েছেন। এর সঙ্গে ছোট্ট একটা কথা আমি জুড়তে চাই মৌপিয়া, আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বারে বারেই বলেছেন এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে বলা হচ্ছে সেগ্রিগেট করে দেওয়া হোক, যে বলা হচ্ছে একটা ভুয়ো জব কার্ডের একটা সংখ্যা, সে বাদ দিয়ে যারা রেসিপিয়েন্ট, এই অমল আচার্যের মতন মানুষ বাদ দিয়ে যিনি 15 সালে মারা গেছেন, তারপরে 20 সালে, এরকম কত অমল আচার্য রয়েছে। শুভময়দা কিছু বলতে চাইছেন? আমি 5 সেকেন্ড নেব, নিশ্চয়ই শুভময়দা বলবেন। আমার স্পষ্ট একটা বক্তব্য যে সেগ্রিগেট করে দেওয়া হোক, যাতে কেন্দ্রীয় সরকার তাদের কাছে টাকাগুলো পাঠাতে পারে, এই চোরটাগুলোকে বাদ দিতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি সেটা করতে চাইবেন না, কারণ ওই যারা ভুয়ো জব কার্ড হোল্ডার তারাই তো তার চোখে, মানে তারাই তো 25-75 ধারক এবং বাহক। একদম। আমি প্রথমে শেষ হয়ে গেছিলাম, যাই হোক তারপর মুখী আমাকে আবার শুভময় পৌঁছে দিয়েছেন এবং কেয়াদিরও আমার নাম মনে পড়েছে সঠিকভাবে। কিন্তু মূল কথাটা যেটা হলো যে হ্যাঁ সত্যি তো এই যে দুর্নীতির অভিযোগ এগুলো বিজেপির বিরুদ্ধে নয়, এগুলো আপাতত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু সেই সঙ্গে বারবার এই প্রসঙ্গ উঠবে যে সিবিআই এবং ইডির কাজের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা কি সত্যি আমাদের দেশের যে কাজকর্মের দীর্ঘসূত্রিতা তার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামনের লোকসভা নির্বাচনের যে গোপন সমীকরণ, তার যে গোপন চলরাশি, তার নিরিখে ভুল বাড়িতে সিবিআই বা ইডির লোক চলে যাচ্ছে? এই প্রশ্নটাও কিন্তু খুব ভয়ে ভয়ে হলেও আমাদের মাঝে মাঝে কতভাবে সেটিং এ তথ্য দিতে হবে, কে বলতে এবং ছোট্ট একটা বিরতির তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। অভিষেক, আমরা দেখেছি যে তৃণমূলে যেটা বারবার বলেছে যে যখনই এই রাজ্যের গণ্ডির বাইরে ইডি সিবিআই তৎপরতা হয় তখন তোমরা খুব সোচ্চার হও, কিন্তু when it comes to ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে সাম্প্রতিক অতীতে, তখনই দেখা যায় যে ইডি সিবিআই ভীষণ ভালো হয়ে যায়। আমি তোমায় তো শুরুতেই যে কথাটা বললাম, আমরা বিশ্বাস করতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে কোনো দুর্নীতি হয়নি। শুধুমাত্র বীরভূমের পুকুর কাটার আমি শুধু হিসেব দিলাম, উত্তর 24 পরগনাকে যদি যোগ করো একটা প্রশান্ত মহাসাগর হয়ে যাবে। এই জলাঞ্জলিটাকে আটকাবার কথা, কারণ এটা আফটারঅল আমার তোমার তৃণাঙ্কুর সবার এক্সচেকারের পয়সা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই প্রশ্রয় এবং প্ররোচনাটাতে। আমরা জানি যে মানে তৃণমূলে যদি চুরি না হতো, সাইকেল থেকে স্করপিওর ওই শোভাযাত্রাটা সম্ভব হতো না, কোনো পাটিগণিতের বিচারে সম্ভব হতো না। হ্যাভিং সেড দ্যাট, যেটা মানে আমাদের অত্যন্ত লার্নেড এবং অথরাইজড একজন ইন্ডিভিজুয়াল প্রাক্তন সিবিআই কর্তা যেটা কোট আনকোট বললেন, গত 11 বছরের 10 বছর এই সরকারের, সেই সরকারের ভেতর একটা প্রশাসনিক এফআইআর কেন হলো না? দেখো, প্রশাসনিক এফআইআর একমাত্র প্রশাসন করতে পারে, অ্যাজ দ্য নেম সাজেস্ট। কেন হলো না সেটা আমি তুমি করব। সেকেন্ডলি, আমরা প্রথম থেকে বলছি ফেক জব কার্ডের ক্ষেত্রে নান আদার দেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অথরাইজড মিনিস্টার 23শে ডিসেম্বর লোকসভায় দাঁড়িয়ে বলছেন মাত্র 7.5 লাখ নাকি ওভারঅল ইন্ডিয়াতে ফেক জব কার্ড আছে। আমার প্রশ্ন, 7.5 লাখটা সত্যি নাকি এটা নাকি এখানকার 25 লাখটা সত্যি? আমি দুটোই বিশ্বাস করতে চাই, কিন্তু কাউকে তো সত্যিটা বলতে হবে। শুভময়দা বললেন যে কালিদাস ঠিকই অভিজ্ঞানম শকুন্তলমে এরকম কথা কালিদাস লেখেননি, যা আমরা বাংলায় দেখছি যে ও লাভলি পার্টিতে পরিণত হয়ে গেল তৃণমূলটা। সত্যি তো একজন এমএলএই তো সঠিক কথা বললেন যে দল থাকলে রোজগার হবে, কোট আনকোট। সত্যি তো এই দল, একজন যেহেতু নাম লাভলি মৈত্র, তাই ও লাভলি এখানে বলাটা এটা আমি একদম সমর্থন করব না। সেটা আলাদা, মদন মিত্র কিন্তু সেটা ডিফারেন্ট। আর এখানে একজন বিধায়ক তার নাম লাভলি মৈত্র, তিনি তো দাঁড়িয়ে বলছেন, একসঙ্গে করতে, তিনি তো বলছেন যেন কোন ইন্ডিভিজুয়াল, বিশেষ করে মহিলা সম্পর্কে বলছেন দল থাকলে তবে রোজগার হবে। হ্যাঁ, কিন্তু সেটা ও লাভলি বলছেন, এটা ও লাভলি না। ফলে সেটাই মডেল হয়েছে পশ্চিমবাংলার। এর আগে 25-75 দেখেছি আমরা, একজন এমএলএ দাঁড়িয়ে বলছেন দল থাকলে যেভাবে হোক চুরি করো, কিন্তু দল থাকলে তবে চুরি করতে পারবে। এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে
হয় না, কারণ তৃণমূল কংগ্রেস এটা জানে পিএসসি বলে যে ডাবল মোডের ব্যাটারি গুলো আছে না, সেখানে হওয়ার কথা বিরোধীদের, আর ওখান থেকে একবার মুকুল রায়, একবার কৃষ্ণ কল্যাণী, সব ডাবল ব্যাটারি মোড আর কি, মানে যেদিকে দেবেন একবার টিএমসি একবার বিজেপি, সেখানে গিয়ে এগুলো একটাও ধরা পড়ে না। ফলে আমাদের আশ্চর্য লাগছে এটা ভেবে যে তৃণমূল কংগ্রেস এটাকে দিনের পর দিন হজম করছে। সে জানে 25-75 উপরে যাবে, নিচে হবে, এমএলএ বলছেন দল থাকলে তবে রোজগার করতে পারবে, এগুলো সব পাবলিক ডোমেনে ঘটছে, কিন্তু কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নাই। সংক্ষেপে দেখুন আবার বলছি যে তোমাদের একজন বিধায়ক এই কথাটা বলছেন, দেখুন সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে, আমি এখনো কি করে ব্যক্তিগত? সবই ব্যক্তিগত, পুরো পার্টিটাই ব্যক্তিগত পার্টি হয়ে যাচ্ছে। অজ্ঞত হতে পারে, কারণ টাকাটা ব্যক্তিগত অ্যাকাউন্টে এসেছে। আমি সে কথা শুনিনি, আমি নিজে ধর্ণা নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম, আমি সেখান থেকেই আসছি, আমি এই কথাটা বলতে পারবো না আদৌ কখন কি বলেছেন, দেখে উঠতে পারিনি, আমি দেখে উঠতে পারিনি। আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে এত আলোচনা হচ্ছে তার সারমর্ম জায়গাটা কি? আজকে যে ধর্ণা বা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি সঠিক না বেঠিক? আমাকে শেষ করে দিন, আমাকে শেষ করতে দিন, আমার সময়টা শেষ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু প্রত্যেকটা কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা বা দিল্লিতে যাওয়া সবকিছুই দেখেন লিখিত চিঠি নিয়ে কিন্তু গেছিল। আজকে জমা পড়েছে কেন্দ্রীয় সরকার বলছে, আজকে কেন্দ্রীয় সরকার বলছে ইউসি জমা পড়েছে, কেন্দ্রীয় সরকার আসল উদ্দেশ্য থেকে শেষ করে আমাকে একটু শেষ করতে দিন, আমাকে একটু শেষ করতে দিন, আমাকে একটু শেষ। আপনি বলুন আপনার বক্তব্য শুনে আমি আসিনি, আপনাদের কারোর বক্তব্য তো আসেনি, আমাকে ছোট করে কথাটা শেষ করতে আজকে আপনার আবার বলবো, আমাকে সময় দিন, আবার বলবো, আমাকে আমার বক্তব্যটা শেষ করতে হবে। আপনার আসল ব্যাপারটা ঠিক কি? আসল ব্যাপারটা ঠিক কি? আসল ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মানুষের উন্নয়নকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনিফিটেড। এরা ভাবছে, কেন্দ্রীয় সরকার ভাবছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের টাকাগুলোকে বন্ধ করে দেওয়া যায় তবে বোধহয় মানুষ তৃণমূল কংগ্রেসের এগেইনস্ট হয়ে যাবে। ধরুন লক্ষ্মীর ভান্ডার আজকে যে পাচ্ছে কালকে না পায় তখন মানুষ এগেইনস্ট হয়ে যাবে। আজকে ঠিক এইভাবে বাংলাকে বঞ্চিত করার জন্য এরা এটা করছে এবং ইলেকশনের ঠিক আগে এই বিষয়গুলোকে খুলছে। কেন খুলছে? আপনাদের মাথায় ঢোকানোর জন্য তৃণমূলকে কোণঠাসা করতে ক্যাগ রিপোর্ট হাতিয়ার বিজেপির। দেখুন সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। 1.94 লক্ষ কোটি টাকা খরচের হিসাব দেয়নি রাজ্য সরকার। সম্প্রতি এই অভিযোগ এনে রিপোর্ট পেশ করেছে সিএজি, যার সঙ্গে 2G স্পেকট্রাম কেলেঙ্কারির তুলনা করে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। এবার বিধানসভাতেও সেই রিপোর্টের আঁচ। মঙ্গলবার এ নিয়ে মুলতবি প্রস্তাব জমা দেয় পদ্ম শিবির, কিন্তু রিপোর্ট পড়তে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির। এ নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান পদ্ম বিধায়করা। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময়তেই পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্যাগ রিপোর্ট নিয়ে কোনো আলোচনা করা যাবে না বিধানসভায়। কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আমাদের এখানে সিএজি রিপোর্ট এখনও পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো রিপোর্ট জমা পড়েনি এবং আমাদের রুল 233-তে পরিষ্কার বলা রয়েছে কোনো রিপোর্ট জমা না পড়লে সেটা নিয়ে ডিসকাশন করা যাবে না। আমি রুলটা কুট করে ওদের পড়েও শুনিয়ে দিয়েছি, সেই জন্য আমি এটাকে ডিসঅ্যালাউ করেছি। আই হ্যাভ রিজেক্টেড দিস। বিধানসভায় আলোচনা না হলেও ক্যাগ নিয়ে লড়াই থামাচ্ছে না বিজেপি, বরং লোকসভা ভোটের আগে সুর চড়াচ্ছে তারা। বিষয়টি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানাবে বিজেপি।
আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি, পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক, যেহেতু পরীক্ষা চলছে, আমরা রাজভবনে যাব। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড হার এন্টায়ার ক্যাবিনেট। ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা পত্রপাঠ খারিজ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তিনি। ওই রিপোর্টে 2002-2003 থেকে বাম আমলের হিসাবও রয়েছে বলে জানান তিনি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার আগের হিসাব কেন চাওয়া হচ্ছে সেই প্রশ্নও তুলেছে তৃণমূল। জোড়াফুল শিবিরের অভিযোগ, বিধানসভা নির্বাচনের হার মানতে পারছে না পদ্ম শিবির। এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। ক্যাগের রিপোর্ট তৃণমূলের পক্ষ থেকে বলছে বাম জামানা 2003, তার দায়িত্ব আমরা নেব না। ভাই, তোমাদেরকে দায়িত্ব নিতে বলেছে? তৃণমূলের আমলের রিপোর্ট অসঙ্গতি দেখিয়েছে, সেই দায়িত্বটা নাও, যথেষ্ট। 2002-03 সালে ক্যাগ রিপোর্ট দেখভাল করার দায়িত্ব যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির, পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম হয় সুব্রত মুখার্জি, না হলে সৌগত রায়। ক্যাগ রিপোর্ট নিয়ে আগেই আদালতে গিয়েছিল বিজেপি। গত বছর দায়ের করা হয়েছিল মামলা। তার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের আইনজীবী। 19 ফেব্রুয়ারির পর শুনানির আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। চন্দনদার কাছে শুরুতে আসবো। চন্দনদা, তো 2002-03 সালের মুখ্যমন্ত্রী সেটাও বলছেন যে বাম আমলের দায় তারা কেন নেবেন? মুখ্যমন্ত্রী বাম আমলের কোনো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে না। মুখ্যমন্ত্রী নিজের আমলে যা পাপ হয়েছে সেই পাপ করতে করতেই মুখ্যমন্ত্রীর মানে অনেকটা সময় চলে যাবে। আর অন্য আর বাম আমলে এরকম ধরনের এইগুলো পাস হয়েছে, এই আইন 100 দিনের কাজের আইন ইত্যাদি, এগুলো তার পরে, ফলে বাম আমলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। উনি ইচ্ছা করে এগুলোকে জড়াচ্ছেন। আমি একটা অন্য কথা বলি, এখনো 2023 সালের ক্যাগের রিপোর্ট কিন্তু বিধানসভায় প্লেস হয়নি। ফলে স্পিকার সাহেব যা বলছেন ঠিক, যতক্ষণ না রিপোর্ট প্লেস হচ্ছে আমি তা নিয়ে আলোচনা করব না। কিন্তু আপনি বলুন 2020-21 সাল মানে কীরকমভাবে প্রত্যেকটা ছত্রে ছত্রে মানুষের সাথে দ্বিচারিতা হচ্ছে। দেখুন, অসংগঠিত শ্রমিক যারা, তাদেরকে বামফ্রন্ট সরকার থাকার সময় কিছু টাকা তারা দেবেন আর কিছু টাকা সরকার দেবে, একটা ফান্ড তৈরি করা হয়েছিল। সরকার কমিট করলো বাজেট, আমার কাছে বাজেট রয়েছে, 2020-21-এ 500 কোটি টাকা দেবো। দিল কত টাকা? 192 কোটি টাকা। আসলে সরকার বারবার লোককে বোঝানোর চেষ্টা করছে যে আমি এই যে বিভিন্ন ভাতা দিচ্ছি, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো ধার করে দিচ্ছি। সরকারের এই মুহূর্তে ধার কত? যেদিন বামফ্রন্ট সরকার 1947 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্টের ধার 1,87,000 কোটি টাকা। তৃণমূল কংগ্রেস বলুক, সবার মিলিয়ে ধার 1,87,000 কোটি টাকা। এখন 6 লক্ষ কোটি টাকা ধার করেছে তৃণমূল কংগ্রেস। কি করার জন্য? মানুষের কল্যাণের জন্য না। আবার আমি আমার পয়েন্টে ফেরত আসছি, 1 লক্ষ কোটি টাকা গত 2016 থেকে 21 পর্যন্ত শুধুমাত্র এনজিওদের দিয়েছে। স্পেশালি 2021-20-21-এ 27,000 কোটি টাকা দিয়েছে। কোন এনজিওকে? কোন সাধারণ মানুষ এই টাকা পেয়েছেন? এগুলো তৃণমূল কংগ্রেস এবং RSS বিজেপির মদতপুষ্ট সমস্ত এনজিও, তারা পেয়েছে এই টাকা। তাহলে প্রকাশ করুন, এগুলো তো ক্যাগ রিপোর্টের মধ্যে আছে। ক্যাগ রিপোর্ট সম্পর্কে এই নিয়ে কথা থাকলে বলুন। আমি তো একটি পত্রিকা থেকে কোট করে বলছি যে এই টাকা তারা পেয়েছেন, ক্যাগ রিপোর্টের মধ্যে এই প্রশ্ন আছে। ফলে মুখ্যমন্ত্রী খুব সুকৌশলে ক্যাগ রিপোর্টকে ব্যবহার করছেন এটা বলার জন্য যে দেখুন আমি এখানে সবকিছু ঠিক আছে, আর বিজেপিও চুপ করে থাকছে। দেখুন, প্রথমত উনি কি রিপোর্টের বেসে কি কথা বলছেন আমি জানি না, আমার এই বিষয়ে একদমই ধারণা নেই। তাই ওনার এই কথাকে সত্যি না মিথ্যে, কোন রিপোর্ট আসছে আমার সাথে যুক্তিযোগ্য না। আপনার এই কথাগুলো, এগুলো এনজিওকে দেওয়া হয়েছে, ওইগুলো দেওয়া হয়েছে এত কোটি টাকা, আমি দেখতে পাচ্ছি না। আমাকে কাইন্ডলি দেবেন আপনার, আমি আপনার বক্তব্যের জায়গায় যে ক্যাগ নিয়ে আমার বক্তব্যের জায়গাটা ক্লিয়ার করি, আমার একটু আসতে দিন। আমার বক্তব্যের সময় কথা বলিনি, আপনি বললেন জানা জায়গা যে ক্যাগকে নিয়ে এরা যে আজকে ইস্যু তৈরি করার চেষ্টা করছে। আচ্ছা বলুন তো, যে তবে এতদিন ধরে এরা কেন রিপোর্টটা দেয়নি? এই 20 বছর ধরে কি এরা ঘুমোচ্ছিল যদি সরকার সত্যি না দিয়ে থাকে? আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে তারা তাদের মতন রিপোর্ট জমা করেছে, এবং বিভিন্ন জায়গায় তারা বলেছে হ্যাঁ সরকারের তরফ থেকে জানায় যে তারা তাদের মতন করে পেয়ে গেছেন, তার রিপোর্টের কাগজও আছে, প্রয়োজনে আমি আপনাকে প্রিন্ট আউট আমি দিতে পারি, আপনাদের কাছেও নিশ্চিতভাবে আছে। কিন্তু আজকে ইলেকশন আসলেই
এই টপিকগুলোকে সামনে দাঁড় করে এরা কি প্রমাণ করতে চাইছে সরকার দুর্নীতিগ্রস্ত? আজকে 2020 সাল থেকে 2002 সাল থেকে এই প্রায় এত বছর যদি না হয়, তবে ক্যাগের কর্মকর্তারা কি করছিল? ঘুমোচ্ছিল? আপনারা দেখবেন আবার ইলেকশনটা হয়ে যাওয়ার পর এরা কিন্তু একটা সরি চেয়ে বলবে, সরি আমাদের কাছে ভুল রিপোর্ট এসছে, আমরা শাস্তি হিসাবে এই দুজন অফিসারকে বদলি করে দিচ্ছে। এর ইতিহাস অতীতে আছে পাঞ্জাবের ক্ষেত্রে। আজকে আমরা যে কথা বারবার বলি, কেন্দ্রীয় এজেন্সিকে পরিচালনা করার চেষ্টা করছে বিজেপি সরকার। ইডি বলুন, সিবিআই বলুন, এই ক্যাগের ক্ষেত্রেও নির্বাচনের আগে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, কারণ একটা শ্রেণীর মানুষকে ভুল বোঝানোর জন্য। আজকে একটা কথা বলুন, তুমি তো ভুল হয়েছো ভাই, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো ক্যাগ রিপোর্টটা দেখবে। আমি এক্স্যাক্ট বলতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে তো, হয়নি কেন? পাবলিক অ্যাকাউন্টস চেয়ারম্যান তুমি অন্য দল থেকে নিয়ে পালিয়ে দিচ্ছ। তুমি বলো না কৃষ্ণ কল্যাণী কোন দলে? তুমি বলো মিথ্যাচার করছে। বলো কৃষ্ণ কল্যাণী কোন দলে? বলো মুকুল রায় কোন দলে? এই এক রাজনৈতিক ভাইরাল মিথ্যাচার বলছি অথচ কিছুতেই আমি চ্যালেঞ্জ করছি মৌপিয়া, একবারে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীকে আই ক্যান সেন্ড, আমি বলছি কেন বললেন না আই অ্যাম সেন্ডিং এনক্লোজড হিয়ারউইথ? উনি অ্যাটাচমেন্ট করে কেন পাঠাচ্ছেন না? এরা বলছেন যে আমরা দিতে পারি, অর্থাৎ দিতে পারি কিন্তু কেন দেব? এখন এমন অবস্থায় দিতে পারি কিন্তু কেন দেব? দেওয়ার জায়গায় নেই তো, নেই তো। মেলা খেলা হচ্ছে এক জায়গা আমার নাম অভিষেক। আচ্ছা, সিএজি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এবং সেই গুরুত্বপূর্ণ সংস্থার এই অডিট রাজ্য এবং কেন্দ্রের অর্থনৈতিক হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ মাপদণ্ড। আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারী আজকে যে সিএজিকে বেদবাক্য মনে করছে, সেই সিএজিকে কি কেন্দ্রীয় সরকার একই রকম বেদবাক্য মনে করে? কেন বলছি, দ্বারকা এক্সপ্রেসওয়ে যখন তৈরি হচ্ছে তার এগেনস্টে সিএজি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নীতিন গডকরির বিরুদ্ধে বলল 18 কোটি টাকা প্রতি কিমি যেটা আমার ধার্য মূল্য, তার জায়গায় 250 কোটি টাকা প্রতি কিমি ধার্য মূল্যতে করা হয়েছে। এটা আমি বলিনি, আগস্ট মাসের রিপোর্ট। আচ্ছা, আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারত সম্বন্ধে আমি বলছি না, সিএজি রিপোর্ট। আমি শেষ করে নিশ্চয়ই বলবেন, আপনার বাক স্বাধীনতাকে সম্মান জানাচ্ছি। 7.5 লক্ষ বেনিফিশিয়ারির মাত্র একটা মাত্র ফোন নাম্বার, 10টা নয় দেওয়া ফোন নাম্বার, 4761টা অ্যাকাউন্ট, 7খানা আধারের ক্ষেত্রে মানে ডিস্ট্রিবিউট করা আছে। এই প্রসঙ্গগুলো যখন হলো, এই অভিযোগগুলো, এক সেকেন্ড, কেন यही चाह रहे हैं कि আপনারা আপনাদের দপ্তরের দুর্নীতিগুলো যখন সিএজি হাইলাইট করছে তখন দাঁড়া শেষ করে নি। না, আপনি থ্যাংক ইউ বলার কেউ নন, আপনি থ্যাংক ইউ বলার কেউ নন। আপনি এক সেকেন্ড, নীতিন গডকরিকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, নীতিন গডকরি আমার একজন সম্মানিত মন্ত্রী বলে আমি বিশ্বাস করতে চাই, তিনি বলছেন কিছু করতে চান কিন্তু কিছু করতে পারছেন না। কেন করতে পারছি না? কারণ আপনারা সিএজিকে নখ দন্তহীন ভাবছেন। আপনি বলুন, আপনি ওসব বাদ দিন, আপনি বলুন সিএজি সত্যি, আমি আসবো শুভময়দার কাছে আসবো, শুভময়দার কাছে আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, যদি আমরা দেখি যেহেতু ক্যাগ নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি জাস্ট কয়েক বছর যদি পেছনে চলে যাই, সেই সময় যাকে রীতিমতো ক্রুসেডার ধরা হচ্ছিল, বিনোদ রায়, পরবর্তীকালে এই কোল স্ক্যাম নিয়ে, কোল স্ক্যাম, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম তাতে তার বাইরে রাখা নিয়ে, সঞ্জয় নিরুপমের সম্পর্কে তার অভিযোগ, পরে তার আনকন্ডিশনাল অ্যাপোলজি, এটাও তো আমরা দেখেছি। দেখুন, যে বিষয়টা হচ্ছে যে ক্যাগ রিপোর্ট বা এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে বলার দায়িত্ব রাজনৈতিক নেতাদের, কিন্তু তারা খুব একটা সেই জিনিসটা পরিষ্কার করে বলতে পারছেন না। অর্থাৎ সত্যি তো তৃণাঙ্কুর বললেন, তিনি মাননীয় বিধায়ক লাভলি মঞ্চের বক্তব্য শোনেননি, কিন্তু যে মঞ্চে তাকে আমরা সারাক্ষণ দেখতে পাচ্ছি সেই মঞ্চেই তো তিনি তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনেছেন, যেখানে শ্রম দিবসের কথা না বলে এমন সব শব্দ বলা হয়েছে যেগুলো শুনলে চমকে উঠতে হয়। বারবার এই কথাটাই আমরা বলছি যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গরিব মানুষের জন্য কাজ করেছে, কিন্তু তার সঙ্গে দুর্নীতির অভিযোগ আছে। আপনারা সোজাসুজি দাঁড়িয়ে সেই জায়গাটা বলার চেষ্টা করুন। আর না হলে এই ক্যাগ ইডি নিয়ে যে সমস্যাটা, আমি তো অভিষেকের সাহস থেকে চমকে উঠলাম। নাম মিলিয়ে ভুল বাড়িতে চলে যাচ্ছে ভাই অভিষেক, তুমি যখন তখন আমার নাম অভিষেক এটা বলার আগে কিন্তু একটু সাবধানে থেকো। না, সব অভিষেক চোর হয় না।
না কোনো ব্যক্তি আক্রমণ নয়, কারো সম্পর্কে নয়। আমি কেয়ার কাছে আসবো। কেয়া, যেটা স্পিকার বলছেন যে রুল 233 সেটার রেফারেন্স টেনে তিনি বলছেন যেহেতু ক্যাগ রিপোর্ট বিধানসভায় যেহেতু জমা পড়েনি, তাই তা নিয়ে আলোচনার কোনো প্রভিশন নেই। দেখুন, অধ্যক্ষ মহোদয়ের প্রতি আমি যথেষ্ট সম্মান রেখেই বলছি। দেখুন, অধ্যক্ষ মহোদয় যেটা যে পিএসসি চেয়ারম্যান নিয়ে যেটা এখন চন্দনবাবু বললেন, যে উনি তো নিজেও জানেন না যে এই পিএসসি চেয়ারম্যান বিজেপির না তৃণমূলের। এরা হচ্ছে এই যে যারা অনেক 7-8 জন যারা রয়েছেন বিধায়ক, তারা বিধানসভার মধ্যে এক দল করেন, বিধানসভার বাইরে গিয়ে এক দল করেন। সুতরাং তাঁর যে মন্তব্য সেটা নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা আমাদের বিধায়ক অগ্নিমিত্রা পাল তারা উত্তর দিয়েছেন। আমার খালি কয়েকটা অবজারভেশন। প্রথম অবজারভেশন হচ্ছে যে দেখুন, যেটা সিএজি থেকে বলা, ক্যাগ থেকে বলা হয়েছে ক্যাগ রিপোর্টে, যে এই ট্রান্সফার অফ ফান্ড এক খাতের টাকা অন্য জায়গায়, সেটা আমরা বলছি স্টেশনারি কেনা হয়েছে যে টাকার ধরুন মানুষের কল্যাণ করার জন্যে, সেখান দিয়ে সেটা মেলা খেলা মৎস্য বন্য কাজে ব্যবহার করা হয়েছে। উনি তো একটু আগে শ্রীরাঙ্ক তো বলেই ফেলেন মুখ ফসকে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না। কেন লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকার দেবে, তার করার কি কেন্দ্র সরকার বলে দিয়েছে যে তুমি লক্ষ্মীর ভাণ্ডার দেবে, আমরা তোমাকে টাকা পাঠাবো? কেন্দ্রীয় সরকার তো তাদের যা যা প্রকল্প, আর সব থেকে বড় কথা আমার হাস্যকর লাগছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যার পাদদেশে বসে আজকে এই ধর্নাটি করছেন, তিনি বলেছিলেন সিএজিকে সর্বোচ্চ প্রশাসনিক সম্মান দেওয়া উচিত, আর এরা সংবিধানের সমস্ত জায়গাকে আক্রমণ করছেন। সে আদালত থেকে শুরু করে আজকে সিএজিকে আক্রমণ করছেন, সবাইকে আক্রমণ করছেন, বিচারপতিকে আক্রমণ করছেন। এই যে সংস্কৃতি। আর পরিশেষে ভাই অভিষেককে আমি মনে করে দিতে চাই, উনি যে তথ্যটা বললেন নিতিন গডকারির পরবর্তী স্টেটমেন্টটাও আছে, এবং এই মুহূর্তে কেন্দ্রে পিএসসি চেয়ারম্যানের নাম কি অধীর রঞ্জন চৌধুরী, তিনি এই সম্পর্কে কি বলেছেন একটু শুনে নেবে। আপনারই নেতা, আপনার বঙ্গের নেতা, সেটা শুনে নেবেন, তারপরে বলবেন। সেখানে দাঁড়িয়ে নিতিন গডকরি যখন এই কথাটা বলছে, আমি জাস্ট একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। একদম রাজ্য সম্বন্ধে যখন কোনো রিপোর্ট আসে মুখবন্দি খামে রাজ্যপালকে দেওয়া হয়, রাষ্ট্রের সম্বন্ধে আমার যখন কিছু হচ্ছে মুখবন্দি খামে রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়। ক্লারিফিকেশনটা কার দেওয়ার কথা ছিল? সিএজি আমার বিরুদ্ধে অভিযোগ করছে, অভিযোগের ক্লারিফিকেশনটা পাশের বাড়ি পাঁচজন নিতিন গডকরি তো দিয়ে দিয়েছে। কেন সেটা আর অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞেস করুন, উনি তো পিএসসি চেয়ারম্যান, এটা তো পশ্চিমবঙ্গ নয়, আমরা তো দলনেতা, উনি তো বিরোধী দলনেতা নন, কিন্তু আমরা করেছি তাকে দলনেতা সেই মর্যাদা দিয়েছি। তিনি একবারে বললেন না অধীর রঞ্জন চৌধুরী কি বলেছে, বলুন সেটা আপনার নেতা, বলুন উত্তর নেই। আরে এটার উত্তর নেই তো, আরে কিসের মর্যাদা বিনুয়েছে? আপনি মর্যাদা বিনুয়েছে থেকে পড়েছেন এই সিএজি রিপোর্টে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন জানি না, বিরানপুর যেমন অস্বীকার প্রদেশ কংগ্রেস ইউনিভার্সিটি, প্রদেশ কংগ্রেস ইউনিভার্সিটি। মমতাকে গাল দিচ্ছেন, বেরোলে রাহুল গান্ধী গাল বলে দেবে, বলছেন রাহুল গান্ধী গাল বলে দেবে। কেয়া অভিষেক দুজনকে বিরত করব। চন্দনদা খুব সংক্ষেপে। আমি শ্রীরাঙ্কুর আমার প্রশ্নটা করেছিল, আমি উত্তরটা দিই খুব কৌশল করে। আমি তখন বলিনি 2016 থেকে 2021 পর্যন্ত বিভিন্ন বাজেট, এটা সিএজিতেই ধরা পড়লো যে 21,000 কোটি করে মোট প্রায় 1 লক্ষ কোটি টাকা বিভিন্ন এনজিওকে দেওয়া হচ্ছে। কেন জানেন? এবার আমি শেষ করছি এই জায়গায়, যে এই এনজিও গুলো কোনো অডিটের আওতাভুক্ত নয়, তারা রেসপন্সিবল নয় অডিটের জন্য, সরকার তাদের অডিট করতে পারবে না। ফলে যে টাকাটা পাবলিকের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা, সেগুলো মমতা ব্যানার্জি সরকার তাদেরকে দিয়ে দিল এনজিওকে দেওয়ার নাম করে 1 লক্ষ কোটি টাকা হলো, এগুলো অডিটের আওতার বাইরে। তাই সিএজি রিপোর্টে আছে। সেজন্যই বলছি সিএজির সব রিপোর্ট সামনে আনা দরকার এবং সেগুলো বিধানসভায় আলোচনা করা এখানেই শেষ করতে হবে। আপনারা এখানেই শেষ করতে হবে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।